তোমরা সবাই কেমন আছো? আজকে আমি অনেকগুলো গোপাল ভাঁড়ের গল্প নিয়ে এসেছি। গোপাল ভাঁড়ের গল্প শুনতে আশা করছি সবার বেশ ভালোই লাগে। আমারও গোপাল ভাঁড়ের গল্প পাঠ করতে বেশ মজা লাগে। তাহলে আজকের গোপাল ভাঁড়ের গল্পগুলো শুনে নেওয়া যাক, কি বলো? শুনে জানিও কিন্তু কেমন লাগলো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, আর বেল আইকনটি অবশ্যই অন করে রেখো, যাতে আমার গল্প এলে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন যায়। অষ্টাদশ শতকে বাংলার কৃষ্ণনগরের অনতি দূরে গোপাল ভাঁড়ের জন্ম। তিনি সাধারণ নিম্নবিত্ত পরিবারের সন্তান ছিলেন, জাতিতে নাপিত। সংসারের আর্থিক সচ্ছলতা ছিল না বলে লেখাপড়ার খুব একটা সুযোগ তিনি পাননি, কিন্তু তার বুদ্ধি ছিল প্রখর। তার বুদ্ধিদীপ্ত হাস্যরসের দ্বারা যে কোনো ঘটনাকে এক অর্থবহ তাৎপর্য দান করতে পারতেন, যা দেখে সেই সময়কার বহু মানুষ মুগ্ধ হয়ে যেতেন। এই সমস্ত কারণেই কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় এক মর্যাদাপূর্ণ আসন লাভ করেছিলেন। তিনি রাজসভায় বসে গুরুত্বপূর্ণ বিষয়কে হাস্যরসের দ্বারা এত সহজে সমাধান করে দিতেন যে তা দেখে মহারাজ ও রাজসভার সকলে তার অভূতপূর্ব প্রশংসা করতেন। গোপাল ভাঁড় নিজে কোনোদিনও গল্প লেখেননি। তার দৈনন্দিন জীবনের কার্যাবলী ও উক্ত প্রত্যুক্তিগুলি লোকমুখে প্রচারিত হয়ে একসময় গল্পের আকার ধারণ করে এবং তা পরে অনুলিখিত হয়। গোপাল ভাঁড়ের সেই বহুল প্রচলিত গল্পকথা থেকে সেরা ১০০টি গল্প বাছাই করে গোপাল ভাঁড়ের সেরা ১০০ গল্প বইটিতে সংকলিত হয়েছে। আশা করি এই গ্রন্থের সংকলিত গল্পগুলো পাঠক পাঠিকাদের এক বিরল অনাবিল আনন্দের পূর্ণতায় ভরিয়ে তুলবে। উজ্জ্বল কুমার দাস সম্পাদিত গোপাল ভাঁড়ের সেরা ১০০ গল্প বইটি থেকে আজকের গল্পগুলো তাহলে শুনে নেওয়া যাক। আর গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। আজকের প্রথম গল্পটি হলো বৃষৎসর্গ। মুর্শিদাবাদের যুবক নবাব সিরাজউদ্দৌলা একবার দেশ ভ্রমণে বের হয়ে অনেক স্থান ঘুরে অবশেষে কৃষ্ণনগরে এসে উপস্থিত হলেন। মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজধানী কৃষ্ণনগর। তার পিতৃশ্রাদ্ধের বৃষটি যেমন খুশি বেড়ায় আর ভালো ভালো খাবার খেয়ে দেহটি বেশ হৃষ্টপুষ্ট করেছে। ওই বৃষটিকে দেখে নবাবের খুব লোভ হলো। তিনি উজিরকে হুকুম দিলেন, ওই বৃষটিকে পাকড়াও করো। ও যে খাওয়ার পক্ষে খুব উপাদেয় হবে তাতে কোনো সন্দেহ নেই। নবাবের আদেশে বৃষটিকে ধরা হলো। সঙ্গে সঙ্গে এই খবরটি গিয়ে পৌঁছলো মহারাজ কৃষ্ণচন্দ্রের কানে। এ কথা শুনে মহারাজ খুব ভাবনায় পড়লেন। একদিকে নবাব, অন্যদিকে হিন্দু ধর্মের প্রতি হস্তক্ষেপ। এমন অন্যায় কাজকে কিছুতেই সমর্থন করা যায় না। আবার নবাবের বিরোধিতাও করা বুদ্ধিমানের কাজ নয়। নবাবের বদমেজাজের কথা তিনি ভালোই জানেন। মহারাজ কেবলই ভাবেন, কোনো কাজে মন বসাতে পারছেন না। মুখের হাসি একদম মিলিয়ে গেছে। তার রাজধানীতে তার চোখের সামনে এমন অনাচার তিনি কি করে সহ্য করবেন? তিনি বেঁচে থেকে হিন্দু ধর্মের প্রতি এই অবমাননা দেখবেন? শ্রাদ্ধের বৃষবধ অধর্মের কাজ। গোপাল রাজসভায় উপস্থিত হয়ে মহারাজকে চিন্তিত দেখে জিজ্ঞেস করলেন, মহারাজকে বিশেষ চিন্তিত দেখছি, কি এমন অঘটন ঘটেছে জানতে পারি কি? মহারাজ বললেন, গোপাল, একটা অঘটন ঘটেছে, বড় অধর্মের কাজ হতে চলেছে। এই দৃশ্য দেখার আগে আমার যেন মৃত্যু হয়। আমার আর এক মুহূর্তও বেঁচে থাকার ইচ্ছে নেই। তুমি তো আমার অনেক মুশকিল আসান করেছো, দেখো যদি এর কিছু বিহিত করতে পারো। সমস্ত ঘটনা শুনে গোপাল বলল, আপনি কোনো চিন্তা করবেন না, এর বিহিত করতেই হবে। বুদ্ধি দিয়েই নবাবকে পরাস্ত করতে হবে, শক্তি এখানে কোনো কাজে আসবে না। নবাব বুদ্ধিতে আমার কাছে ছেলে মানুষ। এমন বুদ্ধির প্যাঁচ কষবো যে নবাব এখান থেকে পালাবার কোনো পথ পাবে না। মহারাজ বললেন, না গোপাল, তুমি নবাবকে চেনো না। ওই বৃষটি তার কাছে ফেরত চাইলে বা অন্য কোনো ছলনার আশ্রয় নিলে নবাব ক্রুদ্ধ হয়ে
এমন কিছু করতে পারেন যাতে শুধু তুমি আর আমি নয়, বাংলার সমস্ত হিন্দুরাই বিপদে পড়তে পারে। আর বৃষৎসর্গের ষাঁড়ের কথা বলে যে তার মনকে নরম করবে তাও হবে না, বরং ওই কথা বললে তার আরও জিদ চেপে যাবে। তখন আর কিছু করার কিন্তু থাকবে না। গোপাল বলল, মহারাজ কি আমায় এতদিনে এই চিনলেন? আমি এমন কোনো কাজ করবই না যা মহারাজের চিন্তার কারণ হতে পারে। তারপর মহারাজের কাছ থেকে বিদায় নিয়ে নবাবের সঙ্গে সাক্ষাৎ করতে রওনা হলো গোপাল। নবাব গোপালকে আসন গ্রহণ করতে বলে নানা রকম হাসি তামাশায় মেতে উঠলেন। গোপালের মন কিন্তু পড়ে রয়েছে অন্যদিকে। সে সেই ষাঁড়টিকে খুঁজছে যাকে নবাব জবাই করার জন্য আটকে রেখেছেন। এদিক ওদিক তাকিয়ে ষাঁড়টিকে দেখতে পেয়ে গোপাল বলল, হুজুর, এই বৃষটি এখানে বাঁধা রয়েছে কেন? নবাব বললেন, এই নধর দেহ বৃষটিকে আমি কাল জবাই করে এক ভোজের আয়োজন করেছি। এই বস্তুটি আমার কাছে খুবই লোভনীয়। গোপাল বলল, হুজুরের দয়ার শরীর, পরোপকারই আপনার একমাত্র ধর্ম। এখানে বেড়াতে এসেও লোকের উপকার করতে ভোলেননি দেখছি। নবাব বললেন, কেন গোপাল, তুমি হঠাৎ এ কথা বলছো কেন? এতে লোকের কি উপকার হবে আমি তো বুঝতেই পারছি না। এর সঙ্গে উপকারের কি সম্পর্ক, একটু খুলে বলো তো। আপনি এর চরিত্রের কিছুই জানেন না হুজুর। এর এমন নাদুস নুদুস চেহারাটি কেন হয়েছে জানেন? দুনিয়ার যত নোংরা জিনিসে এর খুব লোভ। বিচুলি, খড় বা শাকসবজি একদম ছোঁবে না। এ এমন জিনিস খেতে ভালোবাসে যার জন্য ওর গায়ে এত গন্ধ। ও যখন রাস্তা দিয়ে যায় তখন লোকে দূর থেকে দেখেই নাকে কাপড় দিয়ে পালিয়ে যায়। হুজুর, বুঝলেন তো ওর প্রিয় খাদ্যবস্তুটি কি? এই কথা শুনে নবাবের গা ঘিন ঘিন করে উঠল। তিনি সঙ্গে সঙ্গে হুকুম দিলেন বৃষটিকে দূরে নিয়ে গিয়ে ছেড়ে দিতে। অনেক সময় আটকা থাকার পর বৃষটি ছাড়া পেয়ে রাজবাড়ির দিকে ছুটল। এত সহজে কাজটি হাসিল হবে তা গোপাল নিজেও ভাবতে পারেনি। যাই হোক, খুশি মনে নবাবকে সেলাম করে রাজবাড়ির দিকে রওনা হলো। ষাঁড়টি আগেই হাজির হয়ে গেছে। গোপালের কাছ থেকে সব শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র কেঁদে ফেললেন। তারপর গোপালকে এত পুরস্কার দিলেন যে গোপাল তা কোনোদিন ভাবতেই পারেনি। আজকের দ্বিতীয় গল্প, খট্টাঙ্গ পুরাণ। মহারাজ কৃষ্ণচন্দ্রের মনে একদম সুখ নেই। তিনি রাজসিংহাসনে বসে আছেন, কিন্তু বড়ই দুঃখে দিন কাটাচ্ছেন। মহারাজের বিষাদ ভরা মুখটি দেখে গোপালের খুব দুঃখ হলো। গোপাল চিরদিনই মহারাজের সুখ দুঃখের সঙ্গী। একদিন আর থাকতে না পেরে গোপাল বলেই ফেলল, মহারাজ, আপনার কি এমন দুঃখ যা আমাকে বলা যায় না? মহারাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, গোপাল, দুঃখের কথা কি জানো? আমার ভুলের জন্য কয়েকজন জ্যোতির্বিদ নবাবের কারাগারে বন্দী হয়ে কষ্ট ভোগ করছেন। তাদের কি করে কারাগার থেকে উদ্ধার করা যায় তা আমি কিছুতেই ভেবে পাচ্ছি না। গোপাল বলল, মহারাজ, আমাকে সমস্ত ব্যাপারটা খুলে বলুন। আমি আমার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আপ্রাণ চেষ্টা করব যাতে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হয়। আপনি জ্যোতির্বিদদের হঠাৎ কেন নবাবের কাছে পাঠিয়েছিলেন? কেনই বা তারা নবাবের কারাগারে আজ বন্দি অবস্থায় জীবনযাপন করছেন? মহারাজ বিষণ্ণ মনে বললেন, নবাবের অনুরোধে আমি কয়েকজন জ্যোতির্বিদ পণ্ডিতকে নবাবের কাছে পাঠিয়েছিলাম। তিনি তাদের বলেন, গণনা করে আপনাদের বলতে হবে মাটির নিচে কি আছে। যদি সঠিক বলতে পারেন তবে আপনারা পাবেন প্রচুর পুরস্কার, আর যদি বলতে না পারেন তাহলে বুঝবো আপনারা প্রতারক, লোক ঠকিয়ে অর্থ উপার্জন করেন। জ্যোতির্বিদ্যার কোনো কিছুই আপনারা জানেন না। এ ধরনের কঠিন প্রশ্নের জবাব জ্যোতির্বিদরা কেউ দিতে পারেনি। সেই কারণে নবাব ক্রুদ্ধ হয়ে তাদের সকলকে কারাগারে বন্দী করে রেখেছেন। তাদের বলে দিয়েছেন, যতদিন না তারা নবাবের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন ততদিন কারাগারে তাদের বন্দী হয়ে থাকতে হবে। তুমি বলো গোপাল, আমি এ ধরনের কথা শুনে কি করে শান্তিতে থাকতে পারি? গোপাল সব শুনে বলল,
মহারাজের মনের শান্তি কেন নেই তা এতদিনে জানতে পারলাম। কিন্তু মহারাজ, এর উত্তর কিন্তু জলবৎ তরলম। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আমি অনুরোধ করছি, আপনি সব কিছু চিন্তা ছেড়ে নতুন জীবন লাভ করুন। আমাকে যদি আগে বলতেন তবে আপনাকে আর এত কষ্ট পেতে হতো না। মাটির নিচে কি আছে এ তো অতি সহজ প্রশ্ন। আমি কালই জ্যোতির্বিদদের মুক্ত করে নিয়ে আসছি। মহারাজ সংশয়ের সঙ্গে বললেন, তুমি কি পারবে গোপাল? কিন্তু তুমি তো জ্যোতির্বিদ নও, তাহলে কি করে পারবে? তবে জানবে, যদি তুমি পারো তবে একটা সত্যিকারের কাজের মতো কাজ করবে। তোমাকে আমি কোনো রকম বাধা দেব না। তবে নবাবের কাছে যদি সদুত্তর দিতে না পারো তবে তোমারও কিন্তু স্থান হবে ওই কারাগারে। গোপাল বলল, আপনি আমার জন্য কোনো চিন্তা করবেন না। কি কৌশল অবলম্বন করে নবাবকে বোকা বানাবে এবং জ্যোতির্বিদদের উদ্ধার করে মহারাজের মুখে হাসি ফোটাবে, এই কথাই গোপাল ভাবতে ভাবতে সেদিন বাড়ি ফিরল। সারা রাত ভাবল। সকাল সকাল উঠে খাটিয়ার একটা পায়াকে একখানা লাল কাপড় দিয়ে বেশ ভালো করে জড়িয়ে বেশ যত্ন সহকারে সঙ্গে নিয়ে নবাবের দরবারে হাজির হলো গোপাল। একজন বিজ্ঞ জ্যোতির্বিদ তার দরবারে এসেছেন তার কৌতূহল নিবারণ করার জন্য। এই কথা ভেবে ব্রাহ্মণ বেশি গোপালকে অতি সমাদর করে বসতে অনুরোধ করলেন নবাব এবং জানতে চাইলেন তার আগমনের কারণ। ব্রাহ্মণ বেশি গোপাল নবাবকে যথাযোগ্য সম্মান জানিয়ে বলল, হুজুর, আমি আসছি মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে। আপনি তাকে ভালোভাবেই জানেন, তার সঠিক পরিচয় দেওয়ার বোধহয় কোনো প্রয়োজন নেই। আপনি এমন এক জ্যোতির্বিদ খুঁজছেন যিনি আপনার প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনাকে খুশি করতে পারবেন। নবাব বললেন, আপনি ঠিকই শুনেছেন ব্রাহ্মণ, আমি এমন একজন জ্যোতির্বিদ খুঁজছি যিনি বলতে পারবেন মাটির নিচে কি আছে। গোপাল বলল, অতি সহজ প্রশ্ন নবাব বাহাদুর, এর জবাব আমি আপনাকে দেব। এই কথা বলে অতি যত্নে সঙ্গে নিয়ে আসা সেই খট্টাঙ্গ পুরাণ খুলতে আরম্ভ করল। পুরাণের একটি পর্দা যখন খুলতে বাকি তখন পুনরায় তা জড়াতে লাগলো। এইভাবে বারবার খুলতে লাগলো আর জড়াতে লাগলো। গোপালের কাণ্ড দেখে নবাবের একসময় ধৈর্যচ্যুতি ঘটল। তিনি বিরক্ত হয়ে বললেন, আপনি আমার প্রশ্নের জবাব না দিয়ে এসব কি করছেন? আমি যা জানতে চাইছি তার সঠিক উত্তর দিন। গোপাল বলল, এই বিলম্বের জন্য নবাব বাহাদুর আমার অপরাধ নেবেন না। আমার এই খট্টাঙ্গ পুরাণ 18খানা পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এতে যা লেখা আছে তা আপনাকে জানাতে সংকোচ বোধ হচ্ছে। তবে আপনি একান্তই যখন জানতে চাইছেন তখন বলছি, কোনো হিন্দুর পক্ষে মাটির নিচে কি আছে তা জানা সম্ভব নয়। তারা স্বর্গের সব খবর রাখে, কিন্তু মাটির নিচের অর্থাৎ পাতালের খবর তারা কিন্তু জানে না। একজন মুসলমান বা খ্রিস্টানই মাটির নিচে কি আছে তা বলতে পারবেন। গোপালের মুখ থেকে এই কথা শুনে নবাবের চোখ মুখ লাল হয়ে উঠল, মাথায় রক্ত উঠে গেছে। কিন্তু তিনি তার সেই রাগকে কোনো রকমে সংযত করে জানতে চাইলেন, কোনো হিন্দুদের পক্ষে জানা সম্ভব নয়। নবাবের এই প্রশ্নের জবাবে গোপাল বলল, হুজুর, এর কারণ খুবই সোজা। হিন্দুরা মারা গেলে তাদের দেহ পুড়িয়ে ছাই করে ফেলা হয়। কোনো অস্তিত্বই থাকে না এই পৃথিবীতে, সব ভস্ম হয় আর ধোঁয়া হয়ে আকাশে উঠে যায়। তাই হিন্দুরা আকাশের অর্থাৎ স্বর্গের খবর বলতে পারে। আপনি জানেন, মুসলমান বা খ্রিস্টানদের মৃত্যুর পর তাদের দেহ মাটির নিচে কবর দেওয়া হয়। এই কারণে মাটির নিচের সব খবর তাদের পক্ষে বলা সম্ভব। আপনার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে ওই শ্রেণীর কোনো পণ্ডিত। আপনি তেমন কোনো পণ্ডিতের বরং সন্ধান করুন। কথাটা নবাবের মনে দাগ কাটল। অনেকক্ষণ ভেবে তিনি বুঝলেন এই হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত ঠিক কথাই বলছেন। তিনি গোপালকে তার বুদ্ধির প্রশংসা করলেন। গোপাল তখনও হাত জোর করে বললেন, হুজুর, আপনি যেসব হিন্দু জ্যোতির্বিদদের বন্দি করে রেখেছেন তা আপনার মতো জ্ঞানী লোকের উচিত হয়নি।
বেচারারা আপনার কোপে পড়ে পণ্ডিত হয়েও কারাগারে বন্দী হয়ে অনেক কষ্ট পাচ্ছেন। নবাব তার ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তাদের সসম্মানে মুক্তির আদেশ দিলেন। জ্যোতির্বিদ পণ্ডিতরা গোপালের সব কথা শুনে তার বুদ্ধির প্রশংসা করতে লাগলো। মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় জ্যোতির্বিদদের উপস্থিত হতে দেখে কৃষ্ণচন্দ্র বুঝলেন গোপাল তার কথা রেখেছে। শুধু কৃষ্ণচন্দ্র নয়, নবাবও গোপালের বুদ্ধির কাছে হার স্বীকার করেছেন। তিনি খুশি হয়ে গোপালকে অনেক ধনরত্ন উপহার দিলেন এবং পালকিতে করে তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার আদেশ দিলেন। আজকের তৃতীয় গল্প ইলিশ মাছের গল্প। মহারাজ কৃষ্ণচন্দ্রের নবদ্বীপে গঙ্গার ধারে একটা বাড়ি ছিল। তিনি মাঝে মাঝে সেখানে গিয়ে বাস করতেন। এমনি একদিন তিনি নবদ্বীপের বাড়িতে বাস করছেন। সভায় আলোচনার মধ্যে সেদিন ইলিশ মাছের কথা উঠল। সেই আসরে ইলিশ মাছ সম্বন্ধে অনেকে অনেক কথা বললেন। একজন বললেন, বাজার থেকে বড় সাইজের ইলিশ মাছ কিনে বাড়ি ফেরার পথে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। কারো হাতে ইলিশ মাছ দেখলেই লোকে জিজ্ঞেস করবেই মাছটি কত দিয়ে কিনলেন। এমন একজনকেও পাওয়া যাবে না যে বিনা প্রশ্নের সম্মুখীন হয়ে বাজার থেকে মাছ কিনে বাড়িতে যেতে পেরেছেন। এই আলোচনার পর মহারাজ বললেন, যে বাজার থেকে একটি মাছ কিনে বিনা প্রশ্নে বাড়িতে আসতে পারবে তাকে আমি 50 টাকা পুরস্কার দেব। সভায় উপস্থিত কেউই সম্মত হলো না দেখে মহারাজ এবার গোপালকে বললেন, গোপাল, তুমি যদি বাজার থেকে একটি ইলিশ মাছ কিনে সকলের সামনে দিয়ে মাছটিকে ঝুলিয়ে বাড়িতে নিয়ে যেতে পারো তবে তোমাকে 50 টাকা দেব। তবে মনে থাকে জানো, ইলিশ মাছটি কিন্তু বেশ বড় হতে হবে যাতে লোকের দৃষ্টি সেদিকে যায়। গোপাল বলল, মহারাজ, আপনার নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমি কথা দিচ্ছি, মাছ নিয়ে সকলের সামনে দিয়ে হাতে ঝুলিয়ে ড্যাং ড্যাং করে আমি বাড়ি যাব এবং আমাকে কেউ একটিও প্রশ্ন করবে না। গোপালের এই কথা শুনে উপস্থিত সকলেই বলল, গোপাল, এবার তুমি নির্ঘাত হারবে। পথচারী কেউ না কেউ নিশ্চয়ই তোমাকে মাছের দাম জিজ্ঞেস করবে। গোপাল হেসে বলল, আপনারা নিশ্চিন্তে থাকুন, মহারাজের 50 টাকা গেল। আজ পর্যন্ত এই গোপালকে কেউ হারাতে পারেনি, এবারেও সে হারবে না। আমি মহারাজকে তার মনোনীত একজন লোক দিতে বলেছি এবং সঙ্গে একটি ভালো মাছের দাম। মহারাজ টাকা এবং 2জন লোক গোপালের সঙ্গে দিলেন সাক্ষী হিসেবে। গোপাল বাজারে গিয়ে সবচেয়ে বড় একটি ইলিশ মাছ কিনে জেলেকে দিয়েই দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে নিয়ে পরিদেহ কাপড়খানি খুলে মাথায় জড়িয়ে নিয়ে পথ চলতে আরম্ভ করলো। ওই দৃশ্য দেখে মাছের দাম জিজ্ঞেস করা তো দূরের কথা, যে দেখলো সেই মাথা নিচু করে তাড়াতাড়ি চলে গেল। গোপাল মাছ নিয়ে রাজসভায় ফিরে এলো। তারপর গোপালের মুখে সব শুনে সকলেই হেসে উঠল। মহারাজ স্বীকার করলেন, গোপালের অসাধ্য কোনো কাজ নেই। আজকের চতুর্থ এবং শেষ গল্প, ভাঁড় নির্বাচন। এমন এক সময় ছিল যখন বড়লোকদের একজন করে মোসাহেব বা ভাঁড় না হলে চলতো না। সেই সময় গোপালকে ভাঁড় হিসেবে পেতে অনেকেই খুব আগ্রহী ছিলেন। ভাঁড় হিসেবে গোপালের খুব নামডাক ছিল। স্থূল মস্তিষ্কের বড়লোক এবং জমিদাররা এই ধরনের ভাঁড়দের কাছ থেকে অনেক পরামর্শ পেতেন, যা তাদের অনেক উপকারে লাগত। এমনকি অনেক ভাঁড় মন্ত্রীদের সমপর্যায়ভুক্ত পর্যন্ত ছিল। এক বিখ্যাত জমিদার গোপালকে তার ভাঁড় হিসেবে পাওয়ার জন্য ডেকে পাঠালেন। গোপাল উপস্থিত হলে তিনি তার মনের বাসনা জানালেন। গোপাল এই প্রস্তাবে সম্মত হলো না। সে জমিদার বাবুকে বলল, আপনার মতো জমিদারের ভাঁড় হওয়ার জন্য অনেকেই চেষ্টা করছে, আপনি তাদের মধ্যে থেকে ভাঁড় নির্বাচন করুন। জমিদার বললেন, তেমন কেউ পেলে তোমাকে কি আর ডাকতাম? সব মাথামোটা অপদার্থের দল। গোপাল বলল, আপনি তাদের ডাকুন, আমি তাদের মধ্যে থেকে ভাঁড় নির্বাচন করে দেব। আশা করি আমার নির্বাচন আপনার পছন্দ হবে।
জমিদারের আদেশে সকলে উপস্থিত হলে তাদের নানা ধরনের প্রশ্ন করে গোপাল বুঝল উপস্থিত কেউই ভাঁড় হওয়ার মতো উপযুক্ত নয়। তখন আবার কয়েকজনকে পরীক্ষা করতে আরম্ভ করলো। কি হে, জমিদারের মোসাহেবি করতে পারবে তো? আগে খুব পারবো। সব পারবে? হ্যাঁ, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যা বলবেন। সব সময় কি আর পারবে? পারার আবার কোনো সময় অসময় আছে নাকি? আমার কিন্তু মন বলছে তুমি পারবে না। বেশ, তো আমাকে একবার পরীক্ষা করেই দেখুন না। হ্যাঁ, দেখলাম তোমার দ্বারা কিচ্ছু হবে না। তাকে বিদায় দিয়ে আর একজনকে ডাকলো। মোসাহেবি করতে পারবে তো? আপনার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে তুমি পারবে না। আমারও তাই মনে হচ্ছে, পারবো না। তা পারবে নাই বা কেন? ঠিকই তো, পারবো নাই বা কেন? পারবে, শিখলে সব পারবে। আমারও তাই মনে হয়, শিখলে সব পারবো। আমার কিন্তু সন্দেহ হচ্ছে তুমি পারবে না। আমারও ঠিক আপনার মতো একই কথা মনে হচ্ছে। এ কথা বলছো কেন? তুমি ঠিক পারবে। ঠিকই তো, আমি এ কথা বলছি কেন? ঠিক পারবো। তবে কখনো কখনো ভুলও হতে পারে। আপনি ঠিক কথাই বলেছেন, ভুল তো আমার হতেই পারে। গোপাল জমিদার বাবুকে বলল, আপনার কোনো চিন্তা নেই, আমাকে প্রয়োজন হবে না। এই লোকটি আপনার উপযুক্ত ভাঁড় হবে। এ মোসাহেবির মূল মন্ত্রটি জানে, একে আপনি নিযুক্ত করতে পারেন। আজকের গোপাল ভাঁড়ের মজার মজার গল্পগুলি এখানেই সমাপ্ত। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড